তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতায় একমত চীন ও বাংলাদেশ। বেজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা ঢাকার। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী ব্যবসায়ীদের বৈঠক। Soon we will be opening our first investment office in China. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. তারেক রহমান লি কিয়াং বৈঠক বিকেলে। সই হবে দুটি চুক্তি ও 15টি সমঝোতা স্মারক। বিনিয়োগের আশ্বাস চীনের। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার কারাকাস। 32 মরদেহ উদ্ধার, আহত 700, কয়েক হাজার হতাহতের সংখ্যা। জাপানের শক্তিশালী কম্পন। মেহেরপুরে 7 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকালো বিজেপি। পুশির ইস্যু জিইয়ে রেখে পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি। উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ। লক্ষ্মীপুরে বিরোধের জেরে 2 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন। অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা। দ্রুত বিচার দাবি। 1 জুলাই থেকে বাংলা কিউআর ছাড়া হবে না লেনদেন, জানালো বাংলাদেশ ব্যাংক। ক্যাশলেস পদ্ধতি হবে আরও সহজ ও নিরাপদ। বাড়বে রাজস্ব আহরণ, কমবে দুর্নীতি। ভিডি ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অ্যানচেলত্তি বাহিনী। হলুদ জার্সিতে নেইমারকে পেয়ে সমর্থকদের উল্লাস। ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেজিংয়ে ইনভেস্টমেন্ট ফোরামের এক আলোচনায় সরকার প্রধান বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন তিনি। বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রস্তুত বাংলাদেশ। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন সরকার প্রধান। To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. এর আগে চেরি, হ্যান্ডার, চায়নাটেক্স সহ বেশ কিছু বড় উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এছাড়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হেইজিং। এ সময় বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি এবং সিপিসির মধ্যে সই হয় একটি সমঝোতা স্মারকও। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐক্যমত্য হয়েছে।
বেজিং সফরে তারেক রহমানের সঙ্গে দেশটির পানি সম্পদ মন্ত্রীর বৈঠকের পর এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে আশ্বাস দিয়েছে চীনের সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশা নীতি নির্ধারকদের। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালাহিনের আরও একটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতির অগ্রাধিকারে ছিল তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সরকার গঠনের পর চীনের সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে নিতেও আলোচনা চলছে বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার বেইজিংয়ে স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর চীনে চতুর্থ ও বেইজিংয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং, যেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশ ঐক্যমত্য হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনের সরকারি ও বেসরকারি খাত থেকে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবে ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিনিয়োগের অবারিত সুযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিতেই প্রধানমন্ত্রীর এই সফর। You can see the attraction that Bangladesh government is pulling here in Beijing and the attraction that its Prime Minister has on actually projecting and opening up opportunities and strengthening the relation between Bangladesh and China and taking it to new heights. বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। সেখানে 2টি চুক্তি ও 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে সরকার প্রধানের। নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান আগেই বলেছিলেন, ক্ষমতায় গেলে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ আনবেন তার দেশে। আর সেই স্বপ্ন নিয়ে চীন সফরে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে এসে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়ে সরকার এবং তাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রস্তুত। একই সঙ্গে চীন সরকারের পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে, দেশে নতুন বিনিয়োগ আসবে বিদেশ থেকে। আহমেদ সালাহিন, সময় সংবাদ, চীন, বেইজিং। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালাহিন। যাচ্ছি তার কাছে। সালাহিন, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীন সফর করছেন। এই মুহূর্তে তিনি বেইজিং আছেন, আমরা তার সঙ্গেই কিন্তু রয়েছিলাম। তার সফরের যে বিস্তারিত তুলে ধরার জন্য দর্শকদের কাছে, সেই কারণে কিন্তু আমরা এই বেইজিং এখন অবস্থান করছি, যেখানে আপনি জানেন যে গত কালকে তিনি বেইজিং এসে পৌঁছেছেন দানিয়াল থেকে, অর্থাৎ 4র্থ দিনের মতো তিনি চীনে অবস্থান করছেন। 2 দিন দালিয়ানে ছিলেন এবং এরপরে তিনি গতকালকে বেইজিং এসেছেন এবং এই 4টা দিন কিন্তু বেশ কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে কিন্তু বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আলোচনা হয়েছে, সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। যে বিষয়গুলি ছোট করে যদি বলতে যাই আমি, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেশ কিছু ব্যবসায়ী সংগঠনের বৈঠক হয়েছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে কয়েকটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত, যেখানে মূলত বাংলাদেশে কীভাবে বিনিয়োগ করা যায় সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। অর্থাৎ বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে চীন সরকারের এবং চীনের বেসরকারি খাতেও সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান তারেক রহমান। একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রী এখানকার চীনের, তার সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে তারেক রহমান, যেখানে বাংলাদেশের তিস্তা সহ বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ, চীন এবং বাংলাদেশ। সেই বিষয় নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এইখানে বেইজিংয়ের এই হলে আসলে মূলত কিছুক্ষণ আগে একটি প্রেস কনফারেন্স করেছেন ডক্টর মাহাদি আমিন, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি কথা বলেছেন, একই সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর হুমায়ুন কবির। তিনি আমাদের সাথে জানিয়েছেন যে
প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ যে নীতি রয়েছে সেই নীতিকে সামনে রেখে মূলত ভৌগোলিক যে বিষয়গুলি রয়েছে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো আপোষ নেই, সেই বিষয়গুলি কিন্তু স্থাপন হওয়া বা সেই জায়গায় জোর দিয়ে কিন্তু দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয় কিন্তু কথা বলা হয়েছে। এখানে বলে রাখতে চাই যে বিদেশি বিনিয়োগের কথা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় তিনি কিন্তু বারবার বলেছিলেন যে দেশে বিনিয়োগ বাড়ানো গেলেই মূলত অর্থনীতির যে ভঙ্গুর অর্থনীতি গত 17-18 বছর যে অর্থনীতি আসলে ভেঙে পড়েছিল, সেই ভেঙে পড়া অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য মূলত বিদেশি বিনিয়োগ প্রয়োজন। এর সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক বিষয়গুলি রয়েছে, তার সঙ্গে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিদেশি বিনিয়োগ, যেটি কিন্তু বাংলাদেশে একেবারেই কম। আর সেই পরিস্থিতি আসলে বাড়ানোর জন্য বাংলাদেশ এখন প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সরকার এবং চীন সরকারের যে বেসরকারি খাতে যেসব ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকেও কিন্তু আশ্বস্ত করেছেন আজকে কিন্তু কয়েকটি বৈঠকের মাধ্যমে, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে যদি কেউ বিনিয়োগ করতে চায়, বিদেশিরা বিনিয়োগ করতে চায়, বাংলাদেশ যেমন প্রস্তুত রয়েছে, সেখানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে যদি কাউকে হয়রানি হতে না হয়, স্বাচ্ছন্দ্যে যেন ব্যবসা করতে পারে সেই পরিবেশ তারা নিশ্চিত করবে এই বর্তমান সরকার। একই সঙ্গে যদি কেউ বিনিয়োগের আগ্রহী হন সেই ক্ষেত্রে তাদেরকে 15 দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার বিষয়েও কিন্তু নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এমনকি তিনি বলেছেন যে বাংলাদেশে গিয়ে তাদেরকে হয়তো ব্যবসায় বিনিয়োগ করার যেই দূরত্ব এবং কষ্টটা করতে হবে সেটা যেন না হয়, সে কারণে তিনি এই চীনে এই বেইজিংয়ে তিনি একটি ইনভেস্টমেন্ট অফিস অর্থাৎ বিনিয়োগ অফিস কার্যালয় বাংলাদেশ থেকে খোলার একটি আশ্বাস দিয়েছেন এবং খোলার একটি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। সেটি কিন্তু তারেক রহমান তার আজকে বৈঠকে বিদেশি যে বিনিয়োগকারী যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, এমনকি সরকারের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে কথা বলে কিন্তু তিনি সেই আশ্বাস দিয়েছেন যে এই চীনে তিনি একটি বিনিয়োগ কার্যালয় খুলতে চান, যে বিনিয়োগ কার্যালয়ের মাধ্যমে চীনের ব্যবসায়ীরা এখানে বসেই তারা বিনিয়োগের ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম করা লাগবে, যে ধরনের যে কাগজপত্র দেওয়ার ক্ষেত্রে, সরকারের অনুমতি নেওয়ার ক্ষেত্রে, লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে সব কিছু এখান থেকে তারা পাবেন, সেই জিনিসটাকে সহজীকরণ করা হয়েছে। অর্থাৎ বিনিয়োগ করতে যে ধরনের আগে একটু দুর্ভোগে পড়তে হতো বিদেশি বিনিয়োগকারীদের, তখন হয়তো এই বিষয়গুলো বেশ দুর্ভোগ বহনের কারণে অনেকে অনাগ্রহী হতো বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে, সেটি কিন্তু অনেকটা কেটে যাবে এই ধরনের উদ্যোগগুলি। সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে, বাংলা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই ছোট করে, সেটা তিস্তা যে পানি সহ বিভিন্ন যে পানির বাংলাদেশের বিভিন্ন নদী রয়েছে, সেই নদীর পানি বন্টন এবং পানির বন্যা পরিস্থিতি, নদী ভাঙনের যে পরিস্থিতি এবং এমনকি নেভিগেশনের যেই বিষয়টি রয়েছে, সব বিষয় নিয়ে আসলে চীন সরকারের পক্ষ থেকে একটি আশ্বাস দেওয়া হচ্ছে। তারা সহযোগিতা করতে চায় বাংলাদেশকে এবং বাংলাদেশের সহযোগিতা নিতে আগ্রহী, সেটি কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীনকে জানানো হয়েছে। তো মূলত আজকে শেষে বিকেলবেলা, আজকের দিনে কর্মসূচি বিকেলবেলা এখানকার প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক রয়েছে, যে বৈঠকে 2টি চুক্তি এবং 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এবং আগামীকাল শি জিনপিং, যিনি এই চীনের প্রেসিডেন্ট রয়েছেন, তার সঙ্গে কিন্তু আগামীকাল বৈঠক হচ্ছে এবং তারপরে দেশে ফিরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ছিল আমার কাছে চীনের বেইজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের এবং তার যে কর্মসূচি, তার যে বৈঠক এবং আলোচনার চলছিল, তার সব শেষ খবর। চীন থেকে যুক্ত হয়েছিলেন আহমেদ সালেহিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্র নীতির ধারায় অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফর তারই প্রতিফলন। বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় $18 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে বলেও উল্লেখ করেন রিজভী। যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে চীন এমন একটি দেশ যারা অন্য তার আশেপাশের কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কখনোই হস্তক্ষেপ করে না। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। অন্য প্রসঙ্গ, মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা।
7.5 ও 7.2 মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন 700 জন। হতাহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী কারাকাসে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। হতাহত হয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি কোনো মতে কাপড় পরে বের হওয়ার চেষ্টা করি। চারপাশের সব দেয়ালে ফাটল দেখা দিয়েছিল। আমরা যেভাবেই হোক দরজাটি খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলো আর ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। নিচে নেমে যা দেখলাম তা যেন কোনো ভয়ের সিনেমার দৃশ্য। ভূমিকম্পের পর থেকে অভিযান শুরু করেছে উদ্ধার কর্মীরা। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থাও। এমনকি সতর্কতা হিসেবে অনেক ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিভিন্ন দেশ সহায়তার কথাও জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে আঘাত হানা কম্পনটির গভীরতা ছিল 22 কিলোমিটার। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এদিকে জাপানের উত্তর পূর্ব উপকূলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আহত হয়েছেন অন্তত 6 জন। প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া এই কম্পনে দেশটির ইয়োয়াতে অঞ্চলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর কুজি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত, ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবার ফিফা বিশ্বকাপের খবর। ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হার্ড রক স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। ম্যাচ শেষে বাঁধনহারা উল্লাসে মাতেন তারা। এ সময় সেলেসাওদের জয় ছাপিয়েও বড় হয়ে ওঠে নেইমারের প্রত্যাবর্তন। পোস্টার বয় মাঠে নেমেছে, এতেই যেন আনন্দের বাঁধ ভেঙেছে জাম্পা বাহিনীর। ভিনিসিয়াসের ছন্দ আর অ্যাঞ্চেলোত্তির কৌশলে এবার ষষ্ঠ স্টারের খোঁজে সমর্থকরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। এক, দুই, 10 কিংবা 100 দিন না, পাক্কা 980 দিন পর ব্রাজিলের জার্সি গায়ে আবারও মাঠে নামলেন নেইমার জুনিয়র। শুধু ব্রাজিল না, বিশ্বের কোটি কোটি সমর্থক কিন্তু অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটার জন্য, আবারও ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে দেখার। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হয়েছে। Neymar day today. I think Neymar is a really good option. I think from now on he's got to come in second half. Absolutely. Vini Jr. is just showing what great of a player he is, and Neymar just did his warm up. ম্যাচের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে যেসব ব্রাজিল সমর্থক এসেছিলেন তারা সবাই কিন্তু বলেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজেই জিতে নেবে ব্রাজিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ব্রাজিলের যে সুন্দর ফুটবল আমরা বলি যোগবনিত, সেই যোগবনিতর কিছুটা হলেও ছাপ কিন্তু দেখা গেছে মাঠে, এবং এটাই আত্মবিশ্বাসী করছে ব্রাজিল ফ্যানদের। তারা বলেছিলেন ব্রাজিল 3-0 গোলে জিতবে, ঠিক সেটাই কিন্তু ব্রাজিল 3-0 গোলেই হারিয়েছে স্কটল্যান্ডকে। এবং একই সঙ্গে
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকার যে রেকর্ড সেটাও ধরে রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। I think if Brazil keeps playing like that, we are definitely taking this World Cup and the Hexa this year for the win. Well, Brazil were fantastic, really good team. Bit disappointed for Scotland because we hoped to. It was insane, absolutely amazing, and I really, really hope we win. Vai Brasil! 100% sure we're gonna win this World Cup. Brazil can go in the finals. Brazil is the best nation here. ব্রাজিলের নকআউট পর্বের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রতিপক্ষ যেই হোক না কেন ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায়, কারণ এই বিশ্বকাপে ছোট বলে কোনো দল নেই। তবে ব্রাজিল দল আত্মবিশ্বাসী হতে পারে। তাদের দলে আছে ভিনি জুনিয়র, যিনি আছেন দারুণ ছন্দে, নেইমার ফিরেছেন এবং নকআউটে ফেরার কথা রয়েছে রাফিনিয়ারও। Brasil all the way! মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েও কঠিন প্রতিপক্ষ অ্যাভয়েড করতে পারছে না ব্রাজিল। এবারের বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ছাড়াও স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ তুলনামূলক সহজ সেলেসাওদের চেয়ে। অনেকেই মনে করছেন এসব দলকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা, কিন্তু আসল কারণটা একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র থেকে তারই ব্যাখ্যা দিয়েছেন এসএম ইকবাল। সব শঙ্কা উড়িয়ে দিয়ে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তারপরও যেন এই দলটা স্বস্তিতে থাকতে পারছে না, কেননা সেখানে তাদের সামনে অপেক্ষা করছে জাপান অথবা সুইডেনের মতো প্রতিপক্ষ। পক্ষান্তরে আর্জেন্টিনার পথটা যেন খুবই মসৃণ। তারা রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কেপ ভার্দেকে এবং পরবর্তীতে মিশর নয়তোবা সমকক্ষ কোনো একটা দলকে। তবে কি ফিফা আর্জেন্টিনাকে কি সুবিধা দিয়েছে এবারের বিশ্বকাপে? এক্স্যাক্টলি তাই, ফিফার সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যে সুবিধা পায়নি ব্রাজিল। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। ফিফার সুবিধা শুধুমাত্র আর্জেন্টিনা পায়নি, এই সুবিধা পেয়েছে স্পেন, একই সুবিধা পেয়েছে ফ্রান্স এবং এই সুবিধা এখন ভোগ করছে ইংল্যান্ড, কিন্তু ব্রাজিল পায়নি। সেটা ব্রাজিলের নিজের দোষে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল স্পেন, 2-এ আর্জেন্টিনা, 3-এ ফ্রান্স এবং 4-এ ছিল ইংল্যান্ড। এই 4টা দলকে ফিফা বিশেষ সুবিধা দিয়েছে যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়ে বাদ না পড়ে যায়। এই দলগুলো যদি রাউন্ড অফ 16 বলি বা গ্রুপ পর্ব বলি বা কোয়ার্টার ফাইনালে বলি, এই দিক দিয়ে তারা যদি একে অপরের সঙ্গে লড়াই করে বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপের সৌন্দর্যটা শুরু থেকেই ম্লান হয়ে যায়। তাই ফিফা যখন ড্র করে, সেই ড্রতে এই বিষয়টি মাথায় রেখেই করা হয়েছে। ব্রাজিল ঠিক সেই সময়টায় টপ 4 র্যাঙ্কিংয়ে ছিল না বলেই ব্রাজিল পিছিয়ে পড়েছে। এটা নিয়ে বাড়তি কনফিউশন তৈরি করার কোনো কারণ নেই, বাড়তি চাপ নেওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপের গ্রুপ পর্বটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনারা যে দলের সমর্থকই হোক না কেন, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, উরুগুয়ে, পর্তুগাল, যাই হন না কেন, চাপমুক্ত হয়ে উপভোগ করুন বিশ্বকাপের বাকি পথটুকু। এই কনফিউশন রাখবেন না যে ফিফা বিশ্বকাপে বিশেষ কোনো দলকে বাড়তি সুবিধা দেয়। টেক্সাস থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় 3 বছরের অপেক্ষা, ইনজুরির সঙ্গে লড়াই আর বুক ভরা সংশয়, সবকিছুকে একপাশে সরিয়ে অবশেষে সেলেসাওদের জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচে 76 মিনিটে যখন মাঠে নামলেন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, তখন রূপ নিয়েছিল এক টুকরো ব্রাজিলে। ম্যাচ শেষে তাই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন 34 বছর বয়সী এই তারকা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন সাম্বার ছন্দ। স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র আর ম্যাথিউস কুনিয়া। 3-0 ব্যবধানের জয়ে গ্রুপ সি এর শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ছে সেলেসাওরা। কিন্তু সব ছাপিয়ে এই ম্যাচের গল্পটা হয়ে থাকলো অন্য একজনের। ম্যাচের ঘড়িতে তখন 76 মিনিট। ফোর্থ অফিসিয়াল সাবস্টিটিউশনের বোর্ডটা তুলতেই পুরো স্টেডিয়াম এক ঝটকায় দাঁড়িয়ে গেল। দীর্ঘ 980 দিন পর ব্রাজিলের সেই চিরচেনা 10 নম্বর জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরির সেই দুঃস্বপ্ন, একের পর এক অস্ত্রোপচার আর কদিন আগের কাফ ইনজুরি, সব বাধা পেরিয়ে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব। ফিরতে পেরে দারুণ লাগছে। আমি সত্যি খুব আনন্দিত। আসলে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি।
রেফারির শেষ বাঁশি বাজার পর আমি শুধু আমার পরিবারের দিকে তাকাচ্ছিলাম। সবাই জানে এটা কতটা কঠিন একটা লড়াই ছিল। তারা খুব কাছ থেকে আমার কষ্টটা দেখেছে। জাতীয় দলের হয়ে আরও একটা বিশ্বকাপ খেলাটাই ছিল আমাদের লক্ষ্য, আর আমি সেটা পেরেছি। মাঠে কাটানো 14 মিনিটে নেইমারের প্রতিটা টাচেই গ্যালারি থেকে এসেছে চিৎকার। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্যামেরা যখন তার উপর জুম করলো, দেখা গেল এক অন্যরকম দৃশ্য। আবেগের বাঁধ ভেঙে চোখের জল মুছছেন 34 বছর বয়সী তারকা। কার্লোর আস্থার প্রতিদান দিয়ে নেইমার জানালেন তিনি এখন পুরোপুরি প্রস্তুত। শারীরিকভাবে আমি এখন বেশ ভালো আছি। গত কয়েকটা দিন খুব পরিশ্রম করেছি। প্রায় 30 দিনের মতো আমি মাঠের বাইরে ছিলাম, যার মধ্যে 25 দিনই কেটেছে ফিটনেস নিয়ে কাজ করতে। তাই আমি ভালো শেপে আছি। অবশ্যই আমি আরো বেশি সময় মাঠে খেলতে চাই, তবে সেটা কোচের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। টিনেজার থেকে 34 বছরের অভিজ্ঞ সেনানী নেইমারের ক্যারিয়ারে চোটের আঘাত হয়তো অনেক প্রাপ্তি কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার ফুটবল সত্তাকে। কিংবদন্তিদের মঞ্চে নিজের জায়গাটা আরো উঁচুতে নিয়ে যেতে নেইমার ফিরেছেন, আর জানিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। মাঠে ব্রাজিলের দাপুটে ফুটবল আর গ্যালারিতে সমর্থকদের উন্মাদনা, দুই জায়গাতেই যেন একচেটিয়া আধিপত্য সাম্বা বাহিনীর। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ আর গোল হৃদস্পন্দন বাড়ায় দর্শকদের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে নামেন নেইমার, আর তাতেই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। মুহূর্তে উল্লাস, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ফুটবল মানে আবেগ, আর সেই আবেগ যখন ব্রাজিলকে ঘিরে তখন তা পরিণত হয় উৎসবে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল স্কটল্যান্ডের লড়াইকে ঘিরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শত শত সমর্থক। ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো টিএসসি প্রাঙ্গণ। কেউ মুখে ব্রাজিলের পতাকার রং এঁকেছেন, কেউ আবার হাতে নিয়েছেন ব্যানার ও পতাকা। ম্যাচ শুরুর আগেই যেন ছোট্ট এক ব্রাজিলের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সবার চোখ বড় পর্দায়, সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, জয়। অবশ্যই আমরা তো জিতে গেছি, আজকে যে খেলা দেখাইছে ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানরা লিটারালি ব্রাজিলের পক্ষে চলে আসছে, ওরা ব্রাজিল সাপোর্ট করতেছে। ভিনিসিয়াসের প্রথম গোলটা দেখে আমরা বুঝতে পেরেছি আজকে আমরা জিতবো, আর ইনশাআল্লাহ আমরা জিতে গিয়েছি অবশ্যই। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বল জালে জড়িয়ে দেন ভিনিসিউস জুনিয়র, আর তাতেই আনন্দের বিস্ফোরণ। উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। গোলের পর যেন নতুন প্রাণ ফিরে পায় গ্যালারি। মাঠের খেলায় যেমন আধিপত্য, তেমনি গ্যালারিতেও ছিল সাম্বা সমর্থকদের দাপট। ব্রাজিল অনেক ভালো খেলতেছে, মানে ডে বাই ডে। তো আমরা আশা করি যে আমরা মিশন হেক্সা সফল করতে পারবো। অনেক ভালো লাগছে, বিশেষ করে ভিনি জুনিয়র দুইটা মারাত্মক গোল করছে। ব্রাজিল ভালো খেলছে, আমরা চাই ব্রাজিলকে শুভকামনা জানাতে পরের রাউন্ডের জন্য ভালো খেলে। ফাইনালি গেম ইজ ওভার এবং আমরা 3 গোলের মাধ্যমে, জয়ের মাধ্যমে আজকে এখান থেকে মাঠ ছাড়ছি। শেষ সময় নেইমারের মাঠে পা রাখতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। নেইমারের খেলা দেখতে আসছিলাম এবং অবশেষে 3 বছর পর নেইমার আজকে মাঠে নামলো। নেইমারের খেলা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি মূলত নেইমারের খেলা দেখার জন্য আসছি। আমি টঙ্গী থেকে আসছি এখানে খেলা দেখার জন্য, এবং অবশেষে সে দীর্ঘদিন পরে জাতীয় দলে কামব্যাক করতে পারছে, এই জন্য আমি খুবই আনন্দিত। ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উন্মাদনা যেন প্রমাণ করেছে হাজার মাইল দূরের একটি দেশের নামও কখনো কখনো হয়ে উঠতে পারে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন। ঘরবাড়ি সরিয়ে দিচ্ছে তীরের মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন বেড়িবাঁধে ভাঙন, প্লাবন আতঙ্ক। মেহেরপুরের সীমান্ত দিয়ে 7 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে গাংনীর শহরতলা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বেশ কয়েকজন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজেপি ও স্থানীয়রা বাধা দিলে ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয় তারা। 7 জনের মধ্যে এক নারী রয়েছেন। এদিকে পুষিন ঠেকাতে দেশের অন্যান্য সীমান্তেও সতর্ক অবস্থানে বিজেপি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। 5টার সময় দেখছি নৌকাগুলো আসছে, আসার পরে
তারপরে পার করার চেষ্টা করে, আমরা বাধা দিই, তারপর ওদের ভিতরে রেখে আসি। মিডিয়ার ভাইয়েরা এবং পাবলিকরা আটকে রাখি, মানে দেখি যে 6 জন পুরুষ 1 জন নারী আটকানোর পরে জনগণ ওঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজেপির চাপ দেখি তারা ভারতের বিএসএফ উঠি নাই। এরা 10 জন আসলে কোথায় 3 জন চলে গেছে বলতে পারছি না, আর 7 জন এখানে ছিল। ঠিক আছে, রাত বেলা 8টার সময় আবার তুলে চলে গেছে ইন্ডিয়ান। পুশিনের তথ্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অসত্য বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে পুশিন ইস্যু জিয়ে রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি। উস্কানিতে পা না দিয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে, ডেলি ওপারে পাঠাচ্ছি, ধরো আর বিএসএফ কে দাও। ভারতের পশ্চিমবঙ্গ থেকে 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন দাবিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এত সংখ্যক মানুষকে কিভাবে চিহ্নিত করা হলো, কি প্রক্রিয়ায় তাদের সীমান্ত দিয়ে পার করা হলো এবং এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থা কিংবা সীমান্তরক্ষী বাহিনীর কোনো আনুষ্ঠানিক তথ্য কেন সামনে আসছে না, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিজেপি বলছে 21 মে থেকে 25 জুন পর্যন্ত 83টি পুশিন চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। 650-এর বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ। প্রবেশ করতে দেয়া হয়নি একজনকেও। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সীমান্ত, নাগরিকত্ব এবং অনুপ্রবেশের ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। শুভেন্দুর অসত্য দাবিতে উল্টো উস্কানি দেখছেন বিশ্লেষকরা। মনে করি না এর মধ্যে সত্যতা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন তিনি এটি বলছেন। এটি বলছেন তার অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব। ভারতের দিক থেকে উস্কানিও থাকতে পারে এখানে। এবং আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীন সফর করছেন, এটিরও নানান ধরনের সমালোচনা, নানান ধরনের আলোচনা ভারতে রয়েছে, নানান ধরনের ক্যালকুলেশন তারা করছেন, নানান ধরনের ইকুয়েশন তারা রাখছেন। কাজে সেই অবস্থায় বাংলাদেশ সরকার হয়তো বা কোনো এই উস্কানির কোনো ফাঁদে হয়তো বা পা দিতে চাইছে না, এবং তারা চাইছে যে এটাকে যেভাবে ম্যানেজ করার অফিসিয়ালি ফর্মালি বর্ডার লেভেলে সেভাবে ম্যানেজ করা। সামনে পঞ্চায়েত নির্বাচন, সে পর্যন্ত বিজেপি পুশিন ইস্যু জিয়ে রাখতে চায় বলে মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত। পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে এইটাকে বজায় রাখবে। সামনে তাদের পঞ্চায়েত নির্বাচন আছে, তো পঞ্চায়েত নির্বাচনে তারা এখন চাচ্ছে, এখন তো তৃণমূল পঞ্চায়েত নিয়ন্ত্রণ করছে, কাজে তারা চাচ্ছে যে এই ধারাটা বজায় রেখে যদি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তারা যেতে পারে, তাহলে তারা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে পারবে, এবং সেটা হলে রাজনৈতিকভাবে তাদের জন্য খুবই একটা শক্তিশালী জায়গা তৈরি হবে। পঞ্চায়েত নির্বাচন, রাজ্য নির্বাচন, এই দুটো নির্বাচনে ফলাফল তারা নিয়ে যেতে চাচ্ছে আগামী লোকসভা ইলেকশন। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সরকারকে স্বচ্ছতার সাথে তথ্য উপস্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, এসব ঘটনা দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে এসকেলেট করছে এই ধরনের মন্তব্য, আমি মনে করি এটা কিন্তু আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে এটা ক্ষতিকর হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মাদক নিয়ন্ত্রণে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে তিনি বলেন, এ সংক্রান্ত মামলা জট দূর করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করছে সরকার। শিগগিরই জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। দিন দিন মাদক সংকট প্রকট হলেও তৈরি হয়নি যথেষ্ট সরকারি চিকিৎসা সুবিধা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মাদকাসক্তের চিকিৎসায় ঢাকাসহ 3টি বিভাগীয় নিরাময় কেন্দ্রে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সরকারিভাবে মাদকাসক্তদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহে রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নে চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে সরকার আর্থিক অনুদান প্রদান করছে। বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, মাদক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের চলতি অধিবেশনেই এটি উত্থাপন করা হবে। হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা, অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা
আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। মাদকের অসংখ্য মামলা আদালতে ঝুলছে জানিয়ে তিনি জানান, বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এদিন ৭৩টি মাদক নিরাময় কেন্দ্রকে ১,১০,০০,০০০ টাকা অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান ১১ দলীয় ঐক্য জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। বলেন, জুলাই স্মরণে ৩৬ দিনের এই কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়নের জনমত তৈরি ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করবে। আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। সকল গণহত্যা বলছে 2006 সালের 28 অক্টোবর থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এই সব হত্যাকাণ্ড গুম খুনের দ্রুত বিচারের দাবি আমাদের এই আন্দোলনে পুনর্ব্যক্ত করছি। লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে 2 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন কলেজ ছাত্রী আরেক মেয়ে। এ ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, কয়েক বছর ধরে রায়পুর পৌরসভার দেনায়তপুর এলাকায় বিধবা শাহিনুর 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। সকালে পূর্ব শত্রুতার জেরে এক যুবক তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মা শাহিনুর, বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাইমা ও ছোট মেয়ে 9 বছরের শিশু শিফা মারা যায়। গুরুতর আহত হয় কলেজ ছাত্রী আরেক মেয়ে ইকরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্তর মজুমদারকে গণপিটুনি দেয়ায় তাকেও সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দুপুরের সময় আরো থাকছে, সৌদি আরব থেকে প্রবাসীর মরদেহ দেশে আনা যেন আরেক সংগ্রাম। পুলিশ রিপোর্ট, দূতাবাসের অনুমতি সহ পেরোতে হয় একাধিক ধাপ, দীর্ঘ জটিল প্রক্রিয়ায় ভোগান্তি। দেশের আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, আগের সরকার 1300 উন্নয়ন প্রকল্প রেখে গেছে, যা বর্তমান সরকারের জন্য বোঝা। সব প্রকল্প যথাযথ কার্যকরভাবে মনিটর করা হবে বলে জানান তিনি। বলেন, সব স্তরের মানুষকে বাজেটের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। জানান, সরকার কৃষি খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সারা বিশ্বে যেখানে গ্রোথের মেজর ক্যাপিটাল কামস ফ্রম ক্যাপিটাল মার্কেট, ব্যাংক ইজ সাপ্লিমেন্টারি সাপোর্ট অনলি, কিন্তু আমরা সেটা আমাদের দেশে ধ্বংস হয়ে গেছে। সো আমরা ক্যাপিটাল মার্কেট, আপনারা লক্ষ্য করেছেন, একটা নিউ কমিশন বাই প্রফেশনাল, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট এখানে হয়নি। দে আর অল হাইলি প্রফেশনাল পিপল এক্সপিরিয়েন্স ইন ক্যাপিটাল মার্কেট। 1 জুলাই থেকে বাংলা কিউআর কোড ছাড়া কোনো লেনদেন হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে ক্যাশলেস লেনদেন আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতেই এই ক্যাম্পেইন। সাশ্রয় করার সঙ্গে সঙ্গে রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি কমবে দুর্নীতি। বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে প্রথম কোনো মেলা। বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঘরের এই উৎসব বাংলা কিউআর শুরু করা নিয়ে। ডেপুটি গভর্নর থেকে শুরু করে সবাই কেনাকাটা করছেন কাগজবিহীন এক কিউআর ব্যবহার করে। যে কোনো অঙ্কের টাকা লেনদেন করতে পারায় খুচরো পয়সা মেলানোর কোনো ঝামেলা নেই। সময় কম লেগেছে, অনলাইনের মাধ্যমে কেনাকাটা করা যায়, এটা তো আমাদের কাছে অনেক হেল্পফুল। টাকা ছাড়া আমি কি কার্ডে কিনলাম,
এটাই আমার মানে বর্তমান ভালো লাগতেছে। খুচরা টাকা লেনদেনের যে একটা সময় লাগে, এই সময়টা অ্যাকচুয়ালি সাশ্রয় হচ্ছে। বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক জানায় 1 জুলাই থেকে বাংলা কিউআর ছাড়া কোনো লেনদেন করা যাবে না। আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না। সাশ্রয়ী করার সঙ্গে সঙ্গে রাজস্ব আহরণ বাড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে বৃহৎ অর্থনীতির সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এভরিথিং ডিজিটাল সিস্টেমে হবে, তখন মানি কিন্তু মানুষ ডিজিটাল ওয়ালেটে রাখতে হবে। যখন ডিজিটাল ওয়ালেটে রাখবে, এটা গভর্নমেন্টের আন্ডার ওয়াচডগে থাকতে পারবে, এবং এই ওয়াচডগে থাকার কারণে গভর্নমেন্ট মানি লন্ডারিং ইস্যুটাকে অ্যাড্রেস করতে সক্ষম হবে। আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও বাড়াতে সক্ষম হব। এতে করে লেনদেন সহজ হবে, এতে করে লেনদেন সিকিউর হবে, নিশ্চিত হবে, এবং লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি হবে। এরই মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেতন, ফি লেনদেন, সরকারি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবায় যে কোনো খরচ, ব্যবসা পরিচালনায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ ও পুরনো ট্রেড লাইসেন্স নবায়নে বাংলা কিউআর বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 3 মাসে হামে প্রাণহানি হয়েছে 6.5 শতাধিক, আক্রান্ত ছাড়িয়েছে লাখ। প্রাদুর্ভাব নির্মূলে অভিভাবকদের অধিক সচেতনতার প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরাও বলছেন, শিশুদের রুটিন টিকার পাশাপাশি 4 বছর পর পর ক্যাম্পেইন সফল করা গেলে আবারও নির্মূল করা সম্ভব হবে হাম। প্রাদুর্ভাব কমাতে প্রয়োজন সমন্বিত সহযোগিতা। নিয়মিত টিকাদান আর হাম রুবেলা ক্যাম্পেইনে নির্মূলের পথেই ছিল হাম, কিন্তু করোনা পরবর্তী কয়েক বছরের টিকাদান ঘাটতিতে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করে এ রোগ। চলতি বছরের শুরুতেই ধরা দেয় মহামারী রূপে। 3 মাসেই কেড়ে নিয়েছে 6.5 শতাধিক প্রাণ আর আক্রান্ত ছাড়িয়েছে লাখ। এখনও প্রতিদিন শনাক্ত হচ্ছে 1000-এর বেশি রোগী। হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগই ভর্তি 10 থেকে 15 দিনের বেশি। তাদের মধ্যে আছে 6 মাসের কম বয়সী শিশুও। তবে অভিভাবকদের বড় দুশ্চিন্তা নিউমোনিয়া। কালো রোদ একবার গিয়া লাল হয়েছে, লাল হয়ে আর একবার সুন্দর, একবার সুন্দর হইতেছে, কিন্তু বুহের যে শ্বাসকষ্টটা এটা শেষ হইতেছে না। ওর বয়স হলো 2 মাস, এখানে আছি 17 দিন যাবত। 1 মাস যখন 12-13 দিন, তখন মানিকগঞ্জ আবার ভর্তি ছিলাম। মানিকগঞ্জ সদরে ছিলাম 4 দিন, আর প্রাইভেট ক্লিনিকে ছিলাম 4 দিন। পরে এমন অবস্থা, মানে শ্বাস নেওয়া অনেক শ্বাসকষ্ট বেড়ে গেল। চিকিৎসকরাও বলছেন, হামে আক্রান্তের সংখ্যা কমলেও ভর্তিদের বেশিরভাগের অবস্থাই জটিল। দীর্ঘদিন নিতে হচ্ছে চিকিৎসা। এই জটিল রোগী ভর্তি থাকতো 110, 115, 121 পর্যন্ত, তাহলে 91টা, তার মানে কম। তার মানে আমি আশা করতেছি যে হামের এটা কন্ট্রোলের দিকে যাচ্ছে ইনশাল্লাহ। কারণ গত 30-35 বছরে আমরা হামে মারা যায় এই জিনিসটা ভুলে গেছিলাম, এবং তাই ছিল। এবং এবার ইনশাল্লাহ এই ধাক্কাটার পর আমার মনে হয় আমাদের হার্ড ইমিউনিটি আবার আমরা ফিরে পাবো। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের রুটিন টিকার পাশাপাশি 4 বছর পর পর ক্যাম্পেইন সফল করা গেলে নির্মূল সম্ভব হাম। আমরা যখন বাচ্চাদেরকে রুটিন টিকাদানের কর্মসূচির আন্ডারে নিতে পারবো এবং 4 বছর পর পর আমি ক্যাম্পেইন করি, তাহলে এটা সম্ভব। টিকা নিশ্চিতের পাশাপাশি শিশুদের ভিটামিন এ ও পুষ্টিকর খাবার নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। 28 জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। পাবে 2,40,00,000 শিশু। সকালে সচিবালয়ে পাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত জানান, ক্যাম্পেইনের আওতায় দেশের 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 12 থেকে 59 মাসের শিশুদের খাওয়ানো হবে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল। নির্ধারিত দিনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কার্যক্রম। এ সময় ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। যে এই ক্যাম্পেইনটি প্রতি বছর 2 বার করে আমরা করার কথা, এখন আমরা সেইটার প্রথম রাউন্ড এবছর করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে 6 মাস থেকে 59 মাস অর্থাৎ 5 বছর, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে। 60 দিনের মধ্যে 43তম বিসিএস এর নন ক্যাডারদের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
পরে রিটকারী আইনজীবী বলেন 43তম বিসিএসে নন ক্যাডারদের নিয়োগ স্বচ্ছ হয়নি বলে হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন। গত বছর 43তম নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে 462 জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন। এর আগে মেধা তালিকা প্রকাশ না করে 2023 সালে 43তম নন ক্যাডারে 642 জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 43তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীদের যেই নিয়োগ প্রক্রিয়া, তাদের এই নিয়োগ প্রক্রিয়াটা অস্বচ্ছ ছিল এবং আদালত স্পষ্টভাবে মন্তব্য করেছেন তারা প্রচলিত আইনকে ডেভিয়েট করে ব্যত্যয় ঘটিয়ে এই 43তম বিসিএস নন ক্যাডার যে নিয়োগ প্রক্রিয়া সেটি করেছেন। এই 43তম নন ক্যাডার ক্যান্ডিডেটদের যেই তালিকা, অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ফল আগামী 60 দিনের মধ্যে প্রকাশ করে এগুলো যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো পুনরায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃষ্টি ও পাহাড়ি ঢল কমায় উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙনে দিশেহারা বাসিন্দারা। শেষ সম্বল রক্ষায় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। এদিকে কুড়িগ্রামে নিচু এলাকায় তুলে গেছে সবজির ক্ষেত। পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন, দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমতে শুরু করলেও 20টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেন নদীপাড়ের মানুষ। অন্যদিকে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 128 সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 198 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 4-5 দিন অতিরিক্ত ভাঙতেছে, অনেক বাড়ি ঘর ভাঙছে, অনেক ফসলি জমি, অনেক জমি ভাঙে গেছে। জায়গা জমি এলা কিনে নিয়ে বাড়ি করছি, এখন সেটাও যদি ভাঙি যায় যাবো কোথায়? যেটুকু জায়গা ছিল ওইটুকুর মধ্যে ঘরবাড়ি করেছিলাম, এখন ওটুকু যদি যায় তাহলে আমাদের ঘরবাড়ি করার মতো জায়গা নেই। রংপুরে তিস্তার তীব্র স্রোতে ভাঙন ধরেছে মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে। নতুন করে দেখা দিয়েছে ধস। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় 130 মিটার অংশ। মনে করি যেটা বাঁধ আছে সেই বাঁধটা যদি মনে করি যে বন্যা আসে এখন উসরি যাইতে ধরে, মানে তখন ভাঙার পরে তাহলে এই বাড়ি ঘর দিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। শহর এলাকাতে বাস করি থাকি, আমরা কখন ভাঙি যায় তার আশায় ধকপক করে রাত পাই কখন পানি এসি। গত 12 ঘন্টায় কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কিছুটা কমলেও 1 থেকে 2 সেন্টিমিটার বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানি। পানি ওঠানামায় নিচু এলাকা প্লাবিত হয়ে ক্ষতির মুখে পটল, পাট সহ বিভিন্ন সবজি। পটল, তারপর মরিচ, ঝিঙ্গা, চিচিঙ্গা এলে সব কাজ ডুবে গেছে। 1 হাত পানি বললে একদম রাস্তায় উঠে যাবে বা প্রত্যেক বাড়ির গেটে গেটে আসি যাবে। এদিকে সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। 6 জেলায় বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কর্তৃপক্ষ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে পরিবারের শুরু হয় নতুন সংগ্রাম। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি সব মিলিয়ে পেরোতে হয় একাধিক ধাপ। দীর্ঘ জটিল প্রক্রিয়ায় পোহাতে হয় চরম ভোগান্তি। কোম্পানির সহায়তা করলেও বেশিরভাগ সময়ই স্বজনদের নিতে হয় পুরো দায়িত্ব। আরিফুর রহমানের রিপোর্ট। প্রতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শত শত প্রবাসীর মরদেহ দেশে ফেরত যায়। তবে এই প্রক্রিয়া মোটেই সহজ নয়। এর পেছনে থাকে দীর্ঘ প্রশাসনিক ধাপ, কাগজপত্র আর আর্থিক চাপ। বাংলাদেশ দূতাবাস অনেক ক্ষেত্রে সহায়তা দিলেও বাস্তবে প্রবাসীদের সহকর্মী বা আত্মীয়দেরই বেশিরভাগ দৌড়ঝাঁপ করতে হয়। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া আরও বেশি জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ পর্যন্ত। সৌদি আরব থেকে লাশ পাঠাতে গেলে সৌদি আরবের যে মন্ত্রণালয়গুলো অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। সম্প্রতি সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাইফুল ইসলাম রিয়াজ নামের এক রেমিটেন্স যোদ্ধা। কথা হয় তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে। তারা জানান মরদেহ
পাঠানোর বিষয়ে তাদের কষ্টের কথা। বরিশালের বাকেরগঞ্জের সাইফুল ইসলাম রিয়াজ বাবা মার একমাত্র ছেলে সন্তান। পরিবারের আর্থিক অসচ্ছলতা মেটাতে কয়েক বছর আগে পাড়ি জমান সৌদিতে। ব্যবসায়ী হিসেবে সফল এই যুবকের আকস্মিক মৃত্যুতে দিশেহারা স্বজনরা পড়েছে নতুন ভোগান্তিতে। অনেক কষ্টের সাথে হ্যান্ডেল করতেছি ব্যাপারটা। ডেথ সার্টিফিকেট উঠানো, মোড় থেকে ডেথ রিপোর্ট নেওয়া, যাওয়া যাতে এক্সিটের জন্য যাওয়া, পুলিশ স্টেশনে পত্রের জন্য যাওয়া, এই জিনিসগুলো কত দ্রুত সম্পন্ন হয় এটার উপর নির্ভর করে। মরদেহ পাঠানোর জন্য অনেক সময় কোম্পানির সহায়তা মেলে না। দূরদেশে সহকর্মীরা ছুটে বেড়ান কাগজপত্রের জন্য, আর দেশে বসে স্বজনরা অপেক্ষা করেন কখন প্রিয় মানুষটির মুখটি শেষবারের মতো দেখতে পাবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কথা বলছেন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সরাসরি যাচ্ছি সেখানে। Rajshri, Chattogram, Sylhet and Khulna. We will further scale up our operation on other cities gradually. We hope that this will further strengthen the people-to-people ties between our two sovereign nations. আমি দেখতেই পাচ্ছি যে সোজা এসছি অনারেবল প্রেসিডেন্টকে আমার যা ক্রিডেন্সিয়াল আজকে ওনাকে দিলাম, গ্রহণ করলেন উনি। আই এম গ্রেটফুল টু অনারেবল প্রেসিডেন্ট অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, যে আজকে আমি খুবই প্রাউড মনে করছি যে আজকে বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাই কমিশন হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। যখন বর্ডারে আপনার সঙ্গে মুখোমুখি ছিল ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল, ওই প্রশ্নটা ছিল ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল, আর আবার মাথায় ঢুকলো যে ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? মানুষের সমস্যা, আর ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল। তাই জন্য আজকে প্রথমে আমি পুরো ঘুরে দেখলাম, আর খুবই ভালো লাগলো যে অনেকদের সঙ্গে আমার একটা ডিসকাশন হলো, ওদের কি সমস্যা আছে। অনেক বাচ্চারাও এসেছিলেন। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কথা বলছিলেন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতায় একমত চীন বাংলাদেশ। বেজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা ঢাকার। তারেক রহমান লি কিয়াং বৈঠক বিকেলে। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলার কারাকাস। ৩২ মরদেহ উদ্ধার, আহত ৭০০, কয়েক হাজার হতাহতের সংখ্যা। জাপানেও শক্তিশালী কম্পন। ভিনি ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অ্যানচেলত্তি বাহিনী। হলুদ জার্সিতে নেইমারকে পেয়ে সমর্থকদের উল্লাস। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।